হ্যালো আমার ভাই এবং বোনেরা, আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা তোমরা আশা করি পেয়ে গেছো, মানে উপরের হেডিংটা দেখেই বুঝে গেছো যে আজকে আমি রাম মন্দির যে তৈরি হয়েছে অযোধ্যায় সেটার উপরে ভিডিওটা তৈরি করছি। তোমাদের মনে মনে আসতে পারে যে স্যার এটা কীরকম ভিডিও আপনি তৈরি করছেন, এটা তো একটা ধর্মীয় ব্যাপার বা একটা পলিটিক্যাল ব্যাপারও অনেকে বলতে পারে। কিন্তু ব্যাপারটা টোটালি এমন নয়। এটা টোটালি আমি পরীক্ষার পার্সপেক্টিভে এটা আমি তৈরি করেছি। টোটালি পরীক্ষার উপরে চিন্তা করে এটা তৈরি করেছি। এটা কোনো আলাদা কিছু নয়, তোমরা আলাদা কিছু মনে করবে না। কারণ এটা লিখিত পরীক্ষা, বর্তমানে যে পরীক্ষা চলছে সেখানে লিখিত পরীক্ষাতে কতটুকু আসবে না আসবে আমি পুরো শিওর না হলেও ভবিষ্যতে যা পরীক্ষা হবে এবং বর্তমানে যারা লিখিত পরীক্ষা দিয়েছো তাদের ভাইবা বলতে অর্থাৎ ওরাল যেটা মৌখিক পরীক্ষা হয় সেটাতে কিন্তু একদম ম্যাক্সিমাম চান্স থাকবে। যারা এখন মৌখিক পরীক্ষা দেবে তাদের জন্য ম্যাক্সিমাম ইন্টারভিউ যেটাকে বলে, সেটা ম্যাক্সিমাম চান্স থাকবে রাম মন্দিরের উপর কোনো প্রশ্ন থাকবে। তার জন্য আমি ইম্পর্টেন্সটা ফিল করতে পেরেই তোমাদের জন্য আমি এটা তৈরি করছি। যাই হোক, আমি এটা বেশি দীর্ঘায়িত করছি না, জাস্ট আমি তোমাদের বলে দিতে চাইছি রাম মন্দিরের ব্যাপারে কিছু মেইন টপিকগুলি। ঠিক আছে, রাম মন্দিরের ব্যাপারটা প্রথমত তৈরি হচ্ছে প্রথম থেকে, সেটা হচ্ছে তোমার 1992 খ্রিস্টাব্দের থেকে। ঠিক আছে, 1992 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর থেকে তৈরি হয়েছে। যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন থেকে সেটা সূত্রপাত হয়েছে। ঠিক আছে, বাবরি মসজিদ কোথায় ছিল? অযোধ্যায় ছিল। বাবরি মসজিদ কবে তৈরি হয়েছে? সেটা মুঘল সাম্রাজ্যে, যখন মুঘল এম্পায়ার ছিল, বাবরের নামে সেটা তৈরি হয়েছিল বাবরি মসজিদ 1528 খ্রিস্টাব্দে। আজকে প্রায় 500 বছর হয়ে গেছে। যাই হোক, 92-তে যখন এর বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল। আচ্ছা, মধ্যে জায়গায় একটু ডিস্টার্ব হয়েছে একটু অফিসিয়াল কাজে। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য এটাই যে প্রথম এই মন্দিরের জন্য কতটুকু জায়গা, একর কত কত একর জায়গা দেওয়া হয়েছে? 70 একর। 70 একর জায়গার মধ্যে 2.7 একরে মন্দির হয়েছে। ঠিক আছে, মন্দিরের জেনারেল সেক্রেটারির নাম কি? চম্পত রায়। এরপরে তোমার মন্দিরে কত টাকা খরচ হয়েছে? 1800 কোটি টাকা খরচ হয়েছে। এটা তোমরা মনে রাখতে পারো। যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 1992-তে 16 ডিসেম্বরে, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন? কল্যাণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? কেভি নরসিমহা রাও। এবং রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন শঙ্কর দয়াল শর্মা। ঠিক আছে, এইগুলি তোমরা মনে রাখতে পারো। এবং মন্দিরটা দেখো, তোমার যে মূর্তিটা তৈরি হয়েছে, মূর্তিটা কী দিয়ে তৈরি হয়েছে? ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি হয়েছে। দেখো, নেপাল থেকে একটা স্টোন পাঠানো হয়েছিল তৈরি করার জন্য। রামলালা এবং জানকী মধ্যে মা সীতার মূর্তিটা তৈরি করার জন্য স্টোন পাঠানো হয়েছিল। কিন্তু এই স্টোনটা ইউজ করা হয়নি, যেটাকে শালিগ্রাম পাথর বলা হয়। শালিগ্রাম পাথর পাঠানো হয়েছিল নেপাল থেকে, কিন্তু এই স্টোনটা লাস্ট পর্যন্ত ইউজ করা হয়নি। ব্ল্যাক স্টোন, যেটাকে কৃষ্ণশিলাও বলা হয়, যে স্টোনটা কর্ণাটক থেকে আনা হয়েছে, সেই স্টোনটা দিয়েই তৈরি হয়েছে রামলালার মূর্তি। ঠিক আছে, দেখো আমি বারবার বলছি, এটা তোমাদের জাস্ট পরীক্ষার ভিউতে আমি বলছি, তোমরা অন্য কোনো কিছুভাবে নেবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রামলালা মূর্তির হাইটটা কতটুকু তোমাদেরকে যদি বলে, হাইটটা হচ্ছে 51 ইঞ্চ, মানে 51 ইঞ্চ। 51 ইঞ্চ। আর যে রামলালা মূর্তির যে এক্সপ্রেশনটা কেমন, যেমন এটা কি খুব অ্যাংরি, না স্মাইলিং ফেস, না কেমন? না, এটা হচ্ছে তোমাদের যদি বলে, এটা অপশনে থাকবে 5 ইয়ার্স ওল্ড স্ট্যান্ডিং বয়ের মতো, মানে 5 বছরের একটা ছেলে দাঁড়িয়ে থাকলে যেমন লাগবে, সেই অনুপাতে যে স্কাল্পচার বলতে যিনি মূর্তিটা তৈরি করেছেন, অরুণ ইয়োগীরাজের ব্যাপারে বললে আরেক মানে আরও ভালো বলা যায়। উনি একটা ভালো পোস্টের গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে উনি এই কাজটা করছেন। যদিও ওনার বংশ পরম্পরার কাজই এটা, উনি তো তাই তিনি গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে এটা করছেন। অনেক ভালো ভালো মূর্তি শিল্পের কাজও তিনি করেছেন। আচ্ছা যাই হোক, ওই দিকে যাচ্ছি না। ওনার নাম হচ্ছে অরুণ ইয়োগীরাজ। ঠিক আছে, উনি মাইসুরের। তাই আর যেমন ব্যাপারটা, এই মন্দিরটা
2.7 একরে হয়েছে, 70 একরের মধ্যে 2.7 একরে হয়েছে। আর মন্দিরটার যে একদম এন্ট্রান্স থেকে একদম মন্দিরের শেষ পর্যন্ত যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 360 ফুট, প্রস্থটা হচ্ছে 235 ফুট এবং মন্দিরের উচ্চতা হচ্ছে 161 ফুট। এটা তোমরা মনে রাখবে। আমি বলে দিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো, লিখলেই মনে থাকবে বেশি। আচ্ছা, যাই হোক। আর যে স্যান্ডস্টোনটা ইউজ করা হয়েছে মন্দির বানানোর জন্য, স্যান্ডস্টোনটা আনা হয়েছে রাজস্থান থেকে। যে স্যান্ডস্টোনগুলি ইউজ করা হয়েছে তোমরা দেখেছো কারুকার্য বিভিন্ন রাম মন্দিরের, এটা রাজস্থান থেকে আনা হয়েছে। আচ্ছা, আর তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই মন্দিরে কি ইউজ হয়েছে, লোহা কি ইউজ হয়েছে, আয়রন কি ইউজ হয়েছে? না, এই মন্দিরে কিন্তু কোনো লোহা ইউজ করা হয়নি, কারণ পুরানো স্থাপত্য ভাস্কর্য ধরে রাখার জন্য কোনো লোহা ইউজ করা হয়নি। হ্যাঁ, কপার ইউজ করা হয়েছে, এটা লংজিভিটি বাড়ানোর জন্য কপার ইউজ করা হয়েছে, কিন্তু টোটালি কোনো লোহা এই মন্দিরে ইউজ করা হয়নি। ঠিক আছে। আর আর্কিটেক্ট হচ্ছে সামপুরা ফ্যামিলি। আর্কিটেক্ট হচ্ছে সামপুরা ফ্যামিলি, যেটা এই মন্দিরের আর্কিটেকচার যিনি, ওনারা দুই ছেলে এবং বাবা, এরাই কাজ করেন। ওনাদের সম্ভবত সারনেম হচ্ছে সামপুরা ফ্যামিলি। আচ্ছা, ঠিক আছে। আর যেটা কনস্ট্রাকশন কোম্পানি আছে, যে কোম্পানিটা হেল্প করছে একদম বিনামূল্যে, সেটা হচ্ছে L&T। L&T কোম্পানি, সংক্ষেপে যা LNC বলতে পারো। আর যদি তোমরা পুরোটাও বলতে চাও তবে হবে লার্সেন অ্যান্ড টাবড়ো। লার্সেন অ্যান্ড টাবড়ো মানে L&T। এটা বলতে পারো। কস্টটা বলে দিয়েছি 1800 কোটি টাকা। আর অযোধ্যার আগের নামটা কী ছিল? ফৈজাবাদ। এটাও তোমরা মনে রাখতে পারো। আর তেমন বলার কিছু নেই। মন্দির স্টাইলটা হিসাবে বলতে পারো, মন্দির কী স্টাইলের মন্দির এটা, সেটা হচ্ছে নাগারা স্টাইল। এটা গুজরাটের চালুক্য স্টাইল। হ্যাঁ, সেটা হচ্ছে নাগারা স্টাইল। গুজরাট না, সরি, এটা গুজরাট চালুক্য স্টাইল। এটা হচ্ছে নাগারা স্টাইল, যেটা মন্দিরের স্টাইল। আর কৃষ্ণশিলা স্টোনটা তো কর্ণাটক থেকে আনা হয়েছে, এটা বলেই দিয়েছি। আর যে রায়টা বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, রায়টা যে বেরিয়েছে, 5 জনের বেঞ্চ ছিল সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিসরা। ওনার চিফ জাস্টিসের নাম কী ছিল? চিফ জাস্টিসের নাম ছিল তখন রঞ্জন গগৈ। উনি আসামের চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের। রঞ্জন গগৈ আপাতত রিটায়ার্ড। আর তোমাদের বলার মতো তেমন কিছু নেই। আর যদি তোমরা কিছু জানতে চাও তাহলে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি বলার চেষ্টা করব। আর নেক্সট যে তোমরা ত্রিপুরা পুলিশের ভিডিওটা যেটা দেওয়ার জন্য বলছো, বা স্পেশাল এক্সিকিউটিভের, সেটা আমি নেক্সটে তোমাদের দিয়ে দেবো। 26 তারিখ মেবি, একটু সময় লাগছে তৈরি করতে। আর কিছু বলার নেই। আর তোমরা এতটুকু বলতে পারো যে এটার যে ভিত্তিপ্রস্তর স্থাপনা করেছিলেন নরেন্দ্র মোদী 5 অগাস্ট 2020, আর 22 জানুয়ারি 2024 এটা উন্মোচনও করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এতটুকু বলতে পারো, আর তেমন কিছু বলার নেই। আর তোমাদের আরেকটা পয়েন্ট বলে দিই, এই মন্দিরটা টোটালি যখন কমপ্লিট হবে, এখনও হয়তো বা টোটাল 100% কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে ওয়ার্ল্ড 3rd লার্জেস্ট মন্দির হয়ে যাবে। এটা 3rd লার্জেস্ট মানে তৃতীয় বড়োর মধ্যে সবচেয়ে বড় মন্দির হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই। তোমরা এটা যদি কোনো পয়েন্ট লেখার থাকে লিখে নিও, আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানতে পারো। ধন্যবাদ।